নমস্কার সবাইকে। ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তার মধ্যে প্রথম যে বিষয়টি আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে এই যে আমেরিকা ইসরায়েল বনাম ইরান এই যুদ্ধটা হচ্ছে, তার বর্তমান পরিস্থিতি কী, তার উত্তর খুঁজব। দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে যুদ্ধটা হচ্ছে এর জিওপলিটিক্যাল এফেক্ট কী, বৈশ্বিক প্রভাব কী, সেটা আমরা জানব। এবং 3 নম্বর যে বিষয়টি অনেকেরই মনের দরজায় কড়া নাড়ছে, আমরা কি খুব ধীরে ধীরে অথবা দ্রুত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, এই বিষয়টি নিয়েও আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুদ্ধের বর্তমান পরিস্থিতি কী। 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল, অলরেডি বেশ কিছুদিন কেটে গেছে। আমেরিকা এবং ইসরায়েল যেটা ভেবেছিল যে ইরানের সর্বোচ্চ নায়ককে হত্যা করব, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার যে পিলারগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করব, তেহরিন যে ইরানের ক্যাপিটাল তেহরান বা তেহরিন, তাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেব। এবং এর ফলে যেটা হবে, ইরানের মেরুদণ্ড ভেঙে যাবে, তারা হাঁটু গেড়ে বসে পড়বে এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠবে ইসরায়েল। এবং আমেরিকা তাদের যে এনার্জি ডমিনেন্সের জার্নি, সেটা সফলভাবে এখানেও এক্সিকিউট করবে। ইরানে হয়তো কোনো বিক্ষুব্ধ গোষ্ঠীকে ক্ষমতায় আনা হবে বা বিক্ষুব্ধ নেতাকে ক্ষমতায় আনা হবে এবং সে আমেরিকার অঙ্গুলি হেলনেই কাজ করবে। সে গুড়ে বালি, কিছুই হয়নি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার এতগুলো লেয়ার রয়েছে। ইরান রেভলিউশনারি গার্ড তারা যেভাবে এক্সিকিউট করছে, ইরানের যে পুরো অঞ্চলটা সেটা যে 31টি এভাবে প্রতিরক্ষা বিভাগে বিভক্ত রয়েছে এবং তারা যে নিজেদের মতো করে রিটালিয়েট করছে, এই কোনো কিছুই কিন্তু আমেরিকা বা ইসরায়েল অ্যান্টিসিপেট করেনি। তারা ভাবেনি রিটালিয়েশন এত জোরদার হবে। তারা ভাবেনি সর্বোচ্চ নেতার মৃত্যুর পরও ইরান এভাবে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের বন্যা বইয়ে দেবে। ইরান অ্যাটাক করেছে কাকে? আমেরিকাকে কিন্তু করেনি, প্রাথমিকভাবে ইসরায়েলকেও করেনি। ইরান অ্যাটাক করেছে গালফ কান্ট্রিজে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, বাহরিন রয়েছে, আরব আমিরশাহী, কাতার, কুয়েত, তারপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী যেখানে দুবাই, এই সমস্ত মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এবং সেখানে ট্যাঙ্কার, তেলের যে ট্যাঙ্কার, তেল যে তৈরি হয় সেগুলোকে ধ্বংস করেছে। মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে, মার্কিন দূতাবাসে আঘাত এনেছে। সুতরাং এটা কিন্তু ইরান একদম প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করেছে। ইরানের হয়তো ইনফরমেশন ছিল, ইরানের কাছে অবশ্যই ইনফরমেশন ছিল যে আমেরিকা ইসরায়েল যে কোনো দিনই অ্যাটাক করতে পারে। এখন মোসাদ টেক্কা দিয়েছে ইরানকে, কোনোভাবে খামেনি যে চলাফেরা বা গতিবিধি তারা ট্র্যাক করেছে এবং তাকে হত্যা করেছে। ইরান কিন্তু এবার তাদের প্ল্যান এক্সিকিউট করা শুরু করেছে যে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করলে আমরা কোথায় কোথায় অ্যাটাক করব, সেটাও কিন্তু ইরানের পূর্ব পরিকল্পিত ছিল, নইলে এইভাবে অ্যাটাক করতে পারতো না। এবং ইরান এখন যেভাবে অ্যাটাক করছে সেটা হচ্ছে মানে 100% দিয়ে অ্যাটাক করছে, তাদের হারাবার কিছু নেই। এবং এই অবস্থায় কিন্তু ইরান মারাত্মক, যেভাবে তারা ব্যালিস্টিক মিসাইল ড্রোন ব্যবহার করছে, যেভাবে তারা ইন্টারসেপ্ট করছে, সেটা কিন্তু হয়তো বিশ্বের কোনো দেশই অ্যান্টিসিপেট করেনি যে ইরান ক্যান গো টু দ্যাট এক্সটেন্ট। এবং এর ফলে আমেরিকা এবং ইসরায়েল যে বেশ বিপাকে পড়েছে সেই বিষয়ে সন্দেহ নেই। ইরান পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এটা আমেরিকা ইসরায়েলের একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল। ইরান যদি যেটা করে নেয় বা করে ফেলে অলরেডি, পারমাণবিক শক্তি তারা যদি তৈরি করে নেয়, তাহলে ভবিষ্যতে কী অপেক্ষা করছে আমেরিকা ইসরায়েলের জন্য তথা বিশ্বের জন্য, সেটা ভগবানই জানে। সুতরাং যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু বেশ গুরুতর। আমরা দেখছি কি, একটা কিন্তু পাওয়ার সার্কেল বা পাওয়ার অ্যাক্সিস তৈরি হচ্ছে, নট সার্কেল, পাওয়ার অ্যাক্সিস তৈরি হচ্ছে, যেখানে আমেরিকার পরে কিন্তু ধীরে ধীরে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন কথা বলা শুরু করেছে।
ব্রিটেন যেমন বলেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলকে নিউট্রালাইজ করার জন্য তারা এখন আমেরিকাকে তাদের জমি দেবে আর কি। ইনিশিয়ালি মানা করেছিল, তারপর ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমরা সারপ্রাইজড, আমরা কিছুটা আশা হতো যে ব্রিটেন ইউকে কী করে না বললো, কিন্তু ব্রিটেন এখন বলেছে যে দে ক্যান ডু দ্যাট। ঠিক আছে, সাইপ্রাসে অলরেডি হামলা হয়েছে, ইরান রিটালিয়েট করেছে এই জন্য। তো ব্রিটেন হ্যাজ বিকাম পার্ট অফ দিস ওয়ার টু সাম এক্সটেন্ট। একই সাথে ফ্রান্স এবং জার্মানিও বলেছে তারা আমেরিকাকে সাপোর্ট করছে। গালফ কান্ট্রিগুলোর এখানে যা ভূমিকা সেটা দেখবার মতো। গালফ কান্ট্রিগুলো স্বাভাবিকভাবেই আমেরিকার মিত্র এবং আমেরিকার বন্ধু। তাদের যেভাবে ব্যবসা বাণিজ্য হয়, তাদের যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সেখানে কিন্তু আমেরিকার একটা প্রভাব ছিল এবং আমেরিকার তারা স্বাভাবিক মিত্র। কিন্তু তারা কিন্তু এখনও যুদ্ধে সরাসরি পার্টিসিপেট করেনি। তারা যেহেতু ডিরেক্ট আক্রান্ত হয়েছে ইরানের দ্বারা, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইরানের যে অস্ত্রগুলো সেটাকে নিউট্রালাইজ করবার চেষ্টা করছে। কিন্তু তারা কিন্তু এখনও ডাইরেক্ট যুদ্ধ করবে ইরানের বিরুদ্ধে, আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবে, সেরকম কোনো কথা বলেনি। এদিকে যখন আমেরিকার একটা পাওয়ার অ্যাক্সেস অলরেডি তৈরি হয়ে আছে, ইরানও কিন্তু কম যায় না। ওখানে যে রেজিস্ট্যান্স পাওয়ার অ্যাক্সেস আছে, সেখানে ইয়েমেনের হুতি সম্প্রদায় আছে, লেবাননের হিজবুল্লাহ আছে। হিজবুল্লাহ হ্যাজ বিন পার্ট অফ দিস ওয়ার। হিজবুল্লাহ অলরেডি ইসরায়েলে অ্যাটাক করেছে, পাল্টা ইসরায়েল লেবাননের বৈরুতে অ্যাটাক করেছে। তো এটা কিন্তু চলছে, অর্থাৎ হিজবুল্লাহ কিন্তু ইরানের এই যুদ্ধে একটা পার্ট হয়ে গেছে। একই সাথে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা ইরাকে যারা বিক্ষুব্ধ গোষ্ঠী, তারাও কিন্তু ইরানের হয়েই যুদ্ধটা করছে। সুতরাং একটা কিন্তু ইরানের পক্ষেও পাওয়ার অ্যাক্সেস তৈরি হয়েছে। চীন এবং রাশিয়া এই দুই শক্তি কিন্তু আমেরিকার সমালোচনা করছে এবং তারা আমেরিকার যে এই হঠাৎ ইরান আক্রমণ, তার বিরুদ্ধে ধীরে ধীরে সুর চড়াচ্ছে। এখন যদি ব্যাপারটা আরও গুরুতর দিকে যায় তবে কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু এই জাতীয় ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মিউচুয়াল টক ইজ দ্য অনলি সলিউশন। এখন পর্যন্ত কিন্তু তার কোনো লক্ষণ নেই, মিউচুয়াল টক কিন্তু এখন পর্যন্ত অধরা। সুতরাং আলটিমেটলি এটা যদি কন্টিনিউ হয়, এই সিচুয়েশন যদি কন্টিনিউ হয়, তবে কি হবে সেটা কিন্তু অ্যান্টিসিপেট করা যাচ্ছে না কমপ্লিটলি। যুদ্ধ যদি এভাবেই চলতে থাকে তবে কিন্তু পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যুদ্ধের জিওপলিটিক্যাল এফেক্ট কী হতে পারে। প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে নতুন পাওয়ার অ্যাক্সেস তৈরি হওয়া, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। একটা কিন্তু পাওয়ার অ্যাক্সেস তৈরি হচ্ছে আমেরিকার ফরে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এটা যেমন রয়েছে। ইরানের পক্ষে চীন, রাশিয়া, আমেরিকা বিরোধী যে দেশগুলো রয়েছে, এছাড়াও মধ্যপ্রাচ্যের যে বিক্ষুব্ধ গোষ্ঠীগুলো রয়েছে তারাও কি ইরানের পক্ষে রয়েছে। এটা কিন্তু একটা পাওয়ার অ্যাক্সেস তৈরি করছে এবং ইরান একটা কিন্তু প্রেসিডেন্স তৈরি করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা কিন্তু যে কোনো জায়গায় দাদাগিরি করবে সেটা মেনে নেবে না, সবাই ভেনিজুয়েলা নয়। ইরান যেভাবে আমেরিকার বিরুদ্ধে উত্তরটা দিচ্ছে অ্যান্ড রিটালিয়েট করছে, সেটা দেখে কিন্তু অনেক দেশই কনফিডেন্স পাবে যারা আমেরিকার ভয়ে কাঁটা হয়ে থাকতো। সুতরাং ইরান কিন্তু সেদিক থেকে এই জিওপলিটিক্সের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ভূমিকা রাখছে এবং যে পাওয়ার অ্যাক্সেসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমেরিকার সামনে থেকে ইরান যথেষ্ট শক্তিশালী একটা অক্ষেই অবস্থান করছে। চীন এবং রাশিয়া বোঝাই যাচ্ছে তারা ইরানের বিপক্ষে যাবে না এবং ইরানের পক্ষেই থাকবে এবং আমেরিকার বিপক্ষে থাকবে। সুতরাং ধীরে ধীরে কিন্তু দুটো অক্ষই ক্রমশ শক্তিশালী হচ্ছে। 2 নম্বর যে বৈশ্বিক প্রভাব সেটা হচ্ছে জ্বালানির ক্ষেত্রে কী হবে, সেটা কিন্তু একটা বিপজ্জনক দিকে যাচ্ছে। তার কারণ হরমুজ প্রণালী কিন্তু ইরান মোটামুটি কন্ট্রোল করছে এবং সেখানে কিন্তু অনেক ট্যাঙ্কার তারা জ্বালিয়ে দিয়েছে, যেটা অলমোস্ট ডেডলক হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াসলি চলে তাহলে কিন্তু আমাদের দেশেও অত্যন্ত সাফার করবে, কারণ চীন, ভারত এই সমস্ত জায়গায় জ্বালানি আসার পথ কিন্তু এই হরমুজ প্রণালী। তো সেখানে যদি এরকম ডেডলক সিচুয়েশন চলে তবে কিন্তু ভবিষ্যতে জ্বালানির দাম অত্যন্ত বাড়বে। 20% জ্বালানি কিন্তু ওই পথ দিয়েই যাতায়াত করে। সুতরাং জ্বালানির দাম যদি বাড়ে তার সাথে আনুষঙ্গিক সব জিনিসের দাম বাড়বে।
ওই পথ দিয়ে সারও যাতায়াত করে, তারও দাম বাড়বে। সুতরাং অ্যান্টিসিপেট করছে জেপি মর্গানের বিশ্লেষকরা যে ব্যারেল প্রতি $90 ছাড়িয়ে যেতে পারে। ইন দ্যাট কেস 70 সালে যেমন তৈল সংকট তৈরি হয়েছিল সেটাও কিন্তু হতে পারে। অর্থাৎ এটা যদি কন্টিনিউ হয়, যেটা এখন ইরানের উপর ডিপেন্ড করছে তারা অ্যালাউ করবে কি করবে না, যদি সেটা কন্টিনিউ হয় তবে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বে একটা ভয়ানক অর্থনৈতিক সংকট তৈরি হবে। শুধু তাই নয়, আমাদের দেশ ভারতও অত্যন্ত সাফার করবে। এবং একই সাথে যেটা হবে সেটা হচ্ছে অর্থনীতি ধাক্কা পাবে, এবং এর ফলে যেটা হবে এই বাণিজ্যকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সম্পর্ক কিন্তু একটা বিন্যাস সমবায়ের মধ্যে দিয়ে যাবে, একই রকম থাকবে না। কারোর সাথে কারো সম্পর্ক হয়তো এখন খারাপ, ভবিষ্যতে হয়তো বেটার হবে বাণিজ্যিক স্বার্থে। সুতরাং এই গোটা ব্যাপারটা কিন্তু জিওপলিটিক্সের বেসিক যে স্ট্রাকচার সেটাকে কিন্তু কন্ট্রোল করবে। সুতরাং হরমুজ প্রণালী ইরান কীভাবে ডিল করে তার দিকে কিন্তু গোটা বিশ্ব চেয়ে রয়েছে। মূল্যবৃদ্ধি লাগাম ছাড়াভাবে বাড়বে। সুতরাং একটা অর্থনৈতিক সংকট একদম খুব তীব্র মাত্রায় তৈরি হবে বলাই বাহুল্য। এটা একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে চলেছে। 3 নম্বর, ইরানের আভ্যন্তরীণ রাজনীতি কোন পথে যায় সেটাও কিন্তু দেখবার ব্যাপার রয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে এই অ্যাটাকের পর আমরা যেটা করব, যে বিক্ষুব্ধ গোষ্ঠী আছে যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল তারা ইরানের গভর্নমেন্টকে ফেলে দেবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে খামেনির মৃত্যুর পর বহু মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু ইরানের রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ ইরানের মোল্লাতন্ত্র যতই সমালোচিত হোক তার পক্ষেও কিন্তু একটা বিশাল অংশের মানুষ রয়েছে, বিপক্ষেও রয়েছে। এবং বিপক্ষে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। এই অবস্থায় ইরানে কিন্তু গৃহযুদ্ধের একটা আশঙ্কা থাকছে। আপাতত যে সিচুয়েশন সেখানে হয়তো নতুন কেউ সর্বোচ্চ নেতা হবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু সিরিয়া বা লিবিয়ার মতো ইরানে গৃহযুদ্ধ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা আমেরিকার পক্ষে কিছুটা সন্তোষজনক হলেও হতে পারে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টও কি খুব ভালো জায়গায় রয়েছেন? মাত্র 27% আমেরিকান বলেছে, মাত্র 27%, যে ইরানে আক্রমণ করা সঠিক হয়েছে। 56% আমেরিকান কিন্তু মনে করছে এটা উচিত হয়নি। কংগ্রেসেও ডোনাল্ড ট্রাম্প চাপে। ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনা, বারবার এই খামখেয়ালিপনার যে নিদর্শন, সেটা কি আমেরিকান মানুষ তারা অ্যাকসেপ্ট করবে? তার বিরোধীরা কি এর থেকে ফায়দা লুটবে না? অবশ্যই লুটবে। দিস ইজ পলিটিক্স। তো আমেরিকার ক্ষেত্রেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আভ্যন্তরীণ রাজনীতিতে যে খুব ভালো জায়গায় থাকবে সেটা বলা যায় না। তো এইগুলো হচ্ছে সম্ভাব্য জিওপলিটিক্যাল এফেক্ট দ্যাট ক্যান বি ইন্ট্রোডিউসড বাই দিস সিচুয়েশন। এবার 3 নম্বর প্রশ্ন যেটা আমরা আলোচনায় আসব, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আমরা এগিয়ে চলেছি একটু একটু করে? দেখুন, এটা এখনই বলার সময় আসেনি। এই যে পাওয়ার অ্যাক্সেসগুলো তৈরি হয়েছে, সেখানে নতুন দেশ কারা কারা যুক্ত হচ্ছে, তারা কিভাবে সিচুয়েশনটাকে ডিল করছে, তারা কি যুদ্ধের সাথে ডাইরেক্টলি জড়িয়ে যাচ্ছে, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। যদিও আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের দিকে দেখি, একটা ছোট্ট কারণ থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ খুব বড় কারণ লাগে না বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে, কারণ নিউক্লিয়ার ওয়েপন সব শক্তিশালী দেশের কাছেই রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাধে এবং নিউক্লিয়ার ওয়েপন যদি প্রযুক্ত হয়, তাহলে গোটা পৃথিবী ধ্বংস হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সেটা রাষ্ট্রনেতারাও জানে। সেই জন্য এই যে পাওয়ার অ্যাক্সেসের আস্ফালন, সেটা কি সাময়িক আস্ফালন বা লোক দেখানো আস্ফালন, না তারা সত্যি সত্যি অল আউট যুদ্ধের দিকে যাচ্ছে, তার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না। আমার মনে হয় এখনও মানুষ অতটা ক্ষেপে যায়নি, এখনও রাষ্ট্রনেতারা অতটা ক্ষেপে যায়নি যে তারা একে অপরের দিকে নিউক্লিয়ার ওয়েপন প্রক্ষেপ করবে, কারণ এটা কিন্তু পৃথিবীকে শেষ করে দেবে, এটা শক্তি সম্বন্ধে তারাও অবহিত। সেই জন্য আমার মনে হয় বিষয়টি যত না বেশি সামরিক তার থেকে বেশি কূটনৈতিক। এই যে পাওয়ার অ্যাক্সেসগুলো তৈরি হচ্ছে
তারা কিন্তু কূটনীতির মাধ্যমে, স্নায়ুযুদ্ধের মাধ্যমে একে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার মনে হয় এই প্রবণতাই চলবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে শিয়রে দাঁড়িয়ে আছে সেটা আমার ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে মনে হয় না। তো এই ছিল আজকের এপিসোড। যদি ভালো লাগে এপিসোডটি অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথা যদি আপনাদের শুনতে ভালো লাগে, আমার বিশ্লেষণ যদি আপনাদের শুনতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।